আসসালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের নাম, এবং সেই বিপদগুলো যদি হয়ে থাকে খোদ সাংবাদিকদের জন্য, তাহলে কোন ভয়ঙ্কর বাংলাদেশে আমরা অবস্থান করছি এখনও এই মুহূর্ত পর্যন্ত তা স্পষ্ট করে বলা যায়, বোঝা যায়। এবং এই তথ্যটি দিচ্ছে সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন, ফ্রান্স ভিত্তিক যে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, RSF। তারা বলছে চলতি বছর বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক 4 দেশের তালিকায় বাংলাদেশ, অর্থাৎ শীর্ষ 4 দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। এবং এই যে প্রতিবেদনটি RSF দিয়েছে তা চলতি বছরের 1 ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ সব তথ্য তারা সংযোজন করেছে। যদি এমনটি হতো যে শেখ হাসিনা সরকারের সময় পর্যন্ত হিসেবটি দিয়েছে, তা নয়, 1 ডিসেম্বর পর্যন্ত এই হিসেবটি দিয়েছে। এবং একটু জানিয়ে রাখে যে বিশ্বের শীর্ষ বিপজ্জনক দেশ কোনটি? ফিলিস্তিন। আমরা জানি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। এরপরে 2024 সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ কোনটি? পাকিস্তান। আমরা একটু খেয়াল করি দেশগুলোর নাম। তারপর রয়েছে কার নাম? তার পরপরই বাংলাদেশ, এবং বাংলাদেশের পরে মেক্সিকোর নাম, যে মেক্সিকোকে আমরা জানি মাদক চোরাচালানের জন্য, মাদক সন্ত্রাসের জন্য ভয়ঙ্কর একটি রাষ্ট্র। সেই মেক্সিকোর আগে বাংলাদেশের নাম। রিপোর্টটি বলছে যে 2024 সালে গাজাতে 35 জন সাংবাদিক নিহত হয়েছেন, আর পাকিস্তানে 7 জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপরে রয়েছে বাংলাদেশ এবং মেক্সিকোর নাম, 5 জন করে নিহত হয়েছেন। বিষয়টি হচ্ছে যে কেন বাংলাদেশের নাম এইভাবে ভয়ঙ্কর আকারে উঠে আসছে। আমরা যদিও জানি যে গত বছরও 165তম স্থানে ছিল বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিল, আর 2023 সালে ছিল 163তম স্থানে। গণ অভ্যুত্থানের পর, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকার নিয়ে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন, শুধু RSF নয়, প্রোটেক্ট টু জার্নালিস্ট সহ বেশ কয়েকটি সংগঠন উদ্বেগ জানিয়েছে। কেন গণ অভ্যুত্থানের পরে সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানাতে হয়? কেন সতর্ক করা হয় বাংলাদেশকে? কেন বাংলাদেশ সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জন্য আবেদন জানাতে হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, কি প্রত্যাশা ছিল মানুষের? নিশ্চয়ই যে দুঃশাসনের কথা আমরা বর্ণনা করি 1.5 দশক শেখ হাসিনা সরকারের, নিশ্চয়ই যে ভয়ঙ্কর অবস্থা, যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়, সেটি আমরা দেখতে চাইনি। কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরেও এইভাবে একের পর এক আন্তর্জাতিক সংগঠনকে উদ্বেগ জানাতে হচ্ছে। আমরা যদি ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসের সামনে যেই ঘটনাগুলো ঘটে গেল, প্রথম আলো বন্ধ করতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে, তারা ভারতের তাবেদারি করছে, অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার প্রতিকার নিশ্চয়ই এরকম সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে নয়। যে মবের সৃষ্টি হলো প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে, সেটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের দৃষ্টিগোচর হয়েছে। এবং এই নিয়ে তো অনেকে বিবৃতি দিয়েছিল। পাশাপাশি 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি সাংবাদিকদের অনেকে যারা দালালি করেছেন আওয়ামী লীগ সরকারের, আমরা অস্বীকার করছি না, কিন্তু যাকে তাকে হত্যা মামলায় দেওয়া হলো, ব্যাংক হিসাব জব্দ করা হলো। এগুলো কি সাংবাদিকদের জন্য আতঙ্ক সৃষ্টির একটি উপায় হিসেবে ব্যবহার করছিল সরকার? সে প্রশ্ন অবশ্যই বিভিন্ন মহল থেকে উঠেছে। এবং একই সঙ্গে সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো শত শত সাংবাদিকের, সেটিও একটি আতঙ্কের সৃষ্টি, একটা অন্য ধরনের উপায় ছিল, কৌশল ছিল। এটি বিশেষজ্ঞরাই বলছিলেন। কেন এই অবস্থা? সবচেয়ে বড় কথা সরকারের যে কৌশলগুলো
বিভিন্ন সংগঠন বা বিশিষ্ট জনেরা যারা ইঙ্গিত দিচ্ছেন, এগুলো সাংবাদিকদের মধ্যে একটি ভয় ভীতি সঞ্চারের জন্য এই কাজগুলো করা হচ্ছে। পাশাপাশি একইভাবে আমরা কথা বলতে চাই, আমরা সাংবাদিকরা সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছি। যেই সেলফ সেন্সরশিপ দেখা গিয়েছিল পুরো আওয়ামী শাসন জুড়ে, ঠিক সেই কাজটি চলছে। কেন সেই জায়গা থেকে বের করতে সরকারের কোনো উদ্যোগ নেই, বরঞ্চ যে কাজগুলো করা হচ্ছে বিতর্কের সঙ্গে, এতে সেলফ সেন্সরশিপের মাত্রা অনেক গুণ বেড়ে গেছে। যেমন এ বিষয়ে আমি এর আগেও কথা বলেছি, আমাদের বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের মাস, সেই মাসগুলোতে মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন হিসেবে, স্মারক চিহ্ন ঠিক নয়, সিম্বলিক অর্থে টেলিভিশনের স্ক্রিনগুলোতে, যে চ্যানেলগুলোতে যে ডগি থাকে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে বা মনে করিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের পতাকা, স্মৃতিসৌধ, সেগুলো দু একটি ছাড়া কোনো টেলিভিশন চ্যানেলে নেই। পত্রিকাগুলো তাদের ইতিহাস নির্ভর রিপোর্ট প্রকাশ করছিল না। কারণটি কি? ব্যাখ্যা দিয়েছে এর আগে। আমরা কি ধরে নিয়েছি যে এই সরকার স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত? আমরা কি ধরে নিয়েছি যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী বিশেষ শক্তির অঙ্গুলি নির্দেশে পরিচালিত হচ্ছে? যদি ধরে নাই নেই, তাহলে কেন এই সেলফ সেন্সরশিপ? আমরা কি মৌলবাদী শক্তির ভয়ে দিনরাত তটস্থ রয়েছি? হ্যাঁ, আমি বলতে পারি যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না। তারপরেও গণমাধ্যমগুলো এই ধরনের একটা আতঙ্কের মধ্যে রয়েছে। কেন? কারণটি কি? এর সাইকোলজিক্যাল ব্যাখ্যা তো অবশ্যই রয়েছে। সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়নি বা অভয় দেওয়া হয়নি যে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নয়। নইলে কেন আমরা মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্ত কণ্ঠে বলতে পারছি না? কেন সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গেলে অনেক হিসেব নিকেশ করে বলতে হচ্ছে? এমন কিছু নিশ্চয়ই ঘটেছে, গণমাধ্যমগুলো আতঙ্কের মধ্যে রয়েছে, এটাই তো। নয়তো কেন বলবে না? প্রোটেক্ট টু জার্নালিস্ট, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা একটা বিবৃতিতে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর বলছেন যে ইউনূস সরকার বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করবে, এমনটা আশা করছে তারা। হত্যা মামলা আটক সাংবাদিকরা যেন যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ নিতে পারে সেটি নিশ্চিত করার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে, আবেদন জানানো হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে রিপোর্টটি দিয়েছে, যে শীর্ষ 4 বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ 3 নম্বরে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল বিজয়ী। তার নেতৃত্বে পরিচালিত সরকারের সময় যদি বাংলাদেশকে এমনভাবে চিত্রায়িত হতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য নিশ্চয়ই আর কারো হতে পারে না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।